আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে ক্লাস আলোচনা করব। তো তোমরা আশা করছি সবাই মনোযোগের সাথে ক্লাসটি দেখবে, শ্রবণ করবে এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিয়ে এই বিষয়গুলি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আমার পরিচয় তো তোমরা যারা আমাদের ছাত্র জানো, তারপর বলছি আমি মোহাম্মদ জালালউদ্দিন, সহকারী শিক্ষক, সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজ, কোসবা, দিনাজপুর। আজকের পাঠ পরিচিতি দেখানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 1 থেকে পাঠদান করা হবে। পাঠ হবে 6 এবং 7, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম পাঠ থেকে আলোচনা করা হবে। আমরা আলোচনার শুরুতে কয়েকটি ছবি তোমাদেরকে দেখাবো। এই ছবিগুলি একটু দেখে ধারণা নাও আজকের পাঠ সম্পর্কে। শিক্ষার্থীরা তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে সব চিত্রের মাধ্যমে আমাদের কি তুলে ধরা হয়েছে। এটা আসলে বুঝতে পারছো যে আমাদের দেশের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তাহলে আজকের পাঠ কি হতে পারে? আজকের পাঠ হচ্ছে প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি, ধর্ম এবং রাজনীতি। এই বেশ কয়েকটি বিষয় আছে, এগুলির উপরে সংক্ষেপে আলোচনা হবে। শিখন ফল দেখে নাও। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন করতে পারবে। প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন বর্ণনা করতে পারবে। তো আমরা বাংলাদেশের যেসব গৌরবের বিষয় এগুলি নিয়ে প্রথমে আলোচনা করছি। দেখতে পাচ্ছ তোমরা যে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো কৃষি। অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটে কৃষি বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কৃষি সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখে এই সম্পর্কে আমরা জানব। প্রথমে যারা তোমরা শহরে বসবাস করো তারা হয়তো কৃষিকাজ সম্পর্কে ভালো ধারণা রাখো না। এই যে দেখে নাও কৃষিকাজটা আসলে কী ধরনের, অনেক মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কৃষক ভাইয়েরা এই কৃষিকাজ করে থাকেন। দেখতে পাচ্ছ তোমরা তাদের এই কায়িক পরিশ্রমের কিছু চিত্র এখানে আছে। আচ্ছা, এই জিনিসটা দেখে নাও। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এর সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল, ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখ উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। তাহলে কৃষির উপর তোমরা ধারণা পেলে। এরপরে আমরা চলে যাচ্ছি কুটির শিল্প। এই কুটির শিল্প এটাও আমাদের বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রাচীন থেকে বাংলাদেশের তাঁতিরা মিহি, সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমরা জানি বাংলাদেশের মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এই মসলিন তখনও রপ্তানি হতো। এছাড়াও তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলংকার নির্মাণ হতো। পোড়ামাটি, ধাতব ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতিও তৈরি হতো। এগুলি হচ্ছে কুটির শিল্পের কাজ। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা সম্পর্কে তোমরা সবাই কম বেশি পরিচিত আছো। এটা আমাদের দেশের অর্থনীতিতে তথা বিশ্ব অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। আমাদের দেশের প্রাচীন যুগ থেকে ব্যবসার যে অবস্থা এটা আমরা এখানে বুঝতে পারবো। নদীর তীরে তীরে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ। আসলে এখনো প্রায় নগর সভ্যতার যত উদাহরণ আমরা দেখছি, জেলা শহর বিশেষত, এগুলি প্রায়
সবটাই হচ্ছে কি নদীর তীরে অবস্থিত। যেমন আমাদের দিনাজপুর শহর পুনর্বার নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, এভাবে প্রায় শহরে দেখবে যে নদীর তীরে এগুলি গড়ে উঠেছে। তো এটার একটা তাত্ত্বিক আছে, কারণ আছে। কারণ আগে তোমরা জানো যে যোগাযোগ ব্যবস্থা ছিল নদীপথ নির্ভর, নদীপথে মালামাল যাতায়াত করতো, সেখান দিয়ে হয়তো এই নদীর পাশেই এই বিশাল বিশাল হাট বাজার, গ্রামগঞ্জ, শহরগঞ্জ এগুলি গড়ে উঠেছে আর কি। যাই হোক, ব্যবসা বাণিজ্য নদীপথেই হতো বেশি। উয়ারি, বটেশ্বর ও কুণ্ডনগর মহাস্থানগড় যেটাকে বলা হয়, সেটাই ছিল সমৃদ্ধ নদী বন্দর সেকালে আর কি। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চল যেহেতু তৎকালীন বাংলাদেশের পণ্য, এই বাংলাদেশের মালামাল এগুলি এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে আগেও যেত নদীপথে, এখনো যায়, হয়তো ভবিষ্যতেও যাবে। অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এই দেশের পণ্য আরবে যেত। সুদূর আরবে, যেখানে আমরা হজ করতে যাই মক্কা মদিনায়, সেই আরব দেশেও আমাদের দেশের মালামাল আগে থেকেই যেত। এতে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য আগে থেকেই সমৃদ্ধ। ধর্মমত ও সম্প্রদায়, এই প্রাচীন যুগ থেকে আমাদের দেশের কি ধরনের ধর্মমত মানুষ বিশ্বাসী ছিল, কি কি সম্প্রদায় বসবাস করতো, এখনকার বিষয়ে আমরা সেটা জানব। অনুমিত হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত। শিক্ষার্থী বন্ধুরা, এই পূজা কাজ এখন যেমন আমরা দেখি হিন্দু ধর্মের ভাইরা করে থাকেন, এই পূজা অর্চনা এটা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, এটা আগে থেকে চলে আসতেছে। আর ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্মণ্য ধর্ম ও আজীবক সম্প্রদায়ের প্রাধান্য ছিল। প্রাচীন বাংলাদেশে জৈন ধর্ম প্রচলিত ছিল, তবে দীর্ঘ সময়ের শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ, কিন্তু প্রজাদের অধিকাংশ ছিল ব্রাহ্মণ্য ধর্মমতের। সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন। রাজকীয় উচ্চ পদসমূহে অধিষ্ঠিত দেখা যায় ব্রাহ্মণদের। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার পরিবার 3 পুরুষ ধরে প্রশাসনের সঙ্গে জড়িত ছিল। তৎকালীন একাধিক তাম্র শাসনে ব্রাহ্মণ্য মন্দির নির্মাণের কথা পাওয়া যায়। ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান দেখা যায়। বন্ধুরা, এখানে আমরা বিভিন্ন ধর্মের বিষয় শুনলাম, কিন্তু ইসলামের বিষয় এখানে তেমন একটা নাই। এর অর্থ হলো প্রাচীন বাংলাদেশের অধিবাসীরা ইসলাম বা ইসলাম ধর্মের অনুসারী খুবই কম ছিল না বললেই চলে। তো এক পর্যায়ে পরবর্তীতে আরব দেশের বিশেষ বিশেষ মনীষী ব্যক্তিগণ ধর্মীয় কাজে এবং ধর্ম প্রচারের কাজে তারা এসে ইসলামের বিস্তার ঘটান, এবং এক পর্যায়ে আস্তে আস্তে আমাদের বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তানের অঞ্চলগুলি ইসলাম অধিষ্ঠিত হয়ে যায়। তো যাই হোক, ইসলামের বিষয়ে আছে কিছু কথা এরপরে হতো। এরপরে বিনোদন সংস্কৃতি, এই বিনোদনের বিষয়ে আমরা এখন এখানে জানবো। প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদন ও ধর্মকর্মের অংশ হিসাবে নাচ গান, নাটক, মল্লযুদ্ধ, কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্ত্রীদের, সেবা দাসীদের সকলকে নৃত্য, গীত, বাদ্য পটীয়সী হতে হতো। অর্থাৎ মন্ত্রীদের, দাস দাসী যারা থাকতো ওদেরকে এইসব ব্যাপারে তাদেরকে দক্ষ হতে হতো, যেমন তারা প্রত্যেকে নাচ গান এসব করতে পারে। এটা তো তাদের একটা সংস্কৃতির বড় অংশ ছিল। আর পোড়ামাটির ফলকে করতাল, ঘাট, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। তখনকার বাদ্যযন্ত্র ছিল এসব। এখানে আগের বিনোদনের যে ছবি আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা মঞ্চ অভিনয় বা মঞ্চ উপস্থাপনা, তারা সংস্কৃতি তারা সরাসরি করতো। এখন যেমন ডিজিটাল, আগে রেকর্ডিং করে ভিডিও করে ধারণ করে পরে সেটা স্থির বা চলচ্চিত্রে দেখানো হয়, কিন্তু আগে এইসব বিনোদনমূলক অভিনয় আর নাটক এইসব সরাসরি হতো। তো তারই একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছ।
এছাড়া তখনকার জীবনে মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল এটা তোমরা একটু চিত্রগুলি দেখলে বুঝতে পারবে। এই ধরনের অবস্থা ছিল তখনকার আমাদের এই বাংলাদেশের। স্থাপত্য, এই স্থাপত্য শিল্প এটা একটা গুরুত্বপূর্ণ শিল্প, এটাও আগে থেকে রয়েছে। ওয়ারী বটেশ্বর ও কুণ্ডনগরে নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে। বাংলাদেশে স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। এটা তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে যে বাংলাদেশে স্থাপত্য শিল্পে উৎকর্ষ সাধন করে কোন শাসনামলে? এই যে পাল শাসনামলে, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। কথিত আছে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। অষ্টম নবম শতকে নির্মিত স্থাপত্য কীর্তি নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার, যেখানে এখনো অনেকেই পিকনিক বা বনভোজনে যায়। এই পাহাড়পুর বৌদ্ধবিহার হচ্ছে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার। সোমপুর মহাবিহার এটাও বলা হয়। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় এটা স্থান করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে পরবর্তীতে ইন্দোনেশিয়া ও মিয়ানমারের সোমপুর মহাবিহার এর পরিকল্পনা অনুকরণ করে স্থাপত্য নির্মাণ করা হয়েছে। ময়নামতির শালবন বিহার এবং সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্য সমূহ বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। ভাস্কর্য ও মূর্তি শিল্প, এই ভাস্কর্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি, এটাও কিন্তু একটা প্রাচীন ঐতিহ্য। ওয়ারী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি স্থানে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ভাস্কর্য ও মূর্তি শিল্প উৎকর্ষের সাক্ষ্য বহন করে। গুপ্ত ভাস্কর্যের ধারাবাহিকতায় পাল যুগের ভাস্কর্য শিল্প এক নতুন রূপ লাভ করে, যাকে আখ্যা দেওয়া হয়েছে পাল স্কুল অফ কালচারাল আর্ট। বাংলাদেশের ভাস্কর্য শিল্প স্থান করে নিয়েছিল সর্বভারতীয় শিল্পকলার আসরে। ভাস্কর ও চিত্রশিল্পী ধীমান পাল ও বীর পাল সুখ্যাতি অর্জন করেন। তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রাচীন যুগে দুজন বিখ্যাত চিত্রশিল্পী বা ভাস্কর এর নাম লিখো। এই দুটি নাম মনে রাখবে, ধীমান পাল ও বীর পাল। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। এটা একটা প্রশ্নের জায়গা। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? এটা মনে রাখবে, শূলপাণি। চিত্রশিল্প, বৌদ্ধদের বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীর রূপচিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। এখন পর্যন্ত দশম থেকে দ্বাদশ শতকের 24টি চিত্রিত বৌদ্ধ পাণ্ডুলিপি পাওয়া যায়। প্রজ্ঞা পারমিতা, অষ্টসহস্রিকা প্রভৃতি পাণ্ডুলিপির চিত্রগুলো গুণগত মানের চিত্রশিল্পের উৎকর্ষের কথাই প্রমাণ করে। পরবর্তীকালে চতুর্দশ শতকের চিত্রকলায় পাল যুগের চিত্রশিল্পের প্রভাব লক্ষ্য করা যায়। সম্প্রতি 2500 বছরের প্রাচীন ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত মৃৎপাত্র, মূল্যবান পাথরের পুঁতি ও কাঁচের পুঁতিতে চিত্রশিল্পের ব্যবহার দেখা গেছে। মৃৎপাত্র মানে মাটির পাত্র। এই মাটির পাত্রের ব্যবহার এখনো অল্প বিস্তর আছে, কিন্তু এটা একটা প্রাচীন মৃৎশিল্প বা চিত্রশিল্পের একটা অংশ। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যেসব আলোচনা করলাম এগুলি আসলে এত লম্বা আলোচনা করে তো লাভ নাই। তোমরা যা আলোচনা হলো এটা একটু মূল্যায়নের চেষ্টা করো, আর পাঠ্য বইয়ে দেখবে, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা কয়েকটি প্রশ্ন ছোট ছোট দিব, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপর আমি উত্তর এখানে দিব, তোমরা মিলিয়ে নেবে। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভর ছিল? অবশ্যই তোমরা হয়তো জানো, তারপরে মিলিয়ে নাও। উত্তর হলো কৃষি। বাংলাদেশের কোন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল? মসলিন। কোন সম্রাট ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন? সম্রাট ধর্মপাল। নামের সাথে ধর্ম আছে, এটা মনে রাখলেই তোমাদের জন্য সুবিধা হবে। আর বাংলাদেশ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে কখন বা কোন সময়? এটা হলো পাল শাসনামলে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ করতে তোমরা লিখে নাও। প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বর্ণনা করো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো প্রাচীন বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন
ব্যবস্থার বর্ণনা দাও। প্রশ্নগুলি তোমরা আজকের তারিখ দিয়ে লিখে নিবে এবং সেই অনুযায়ী উত্তরগুলি খাতায় তৈরি করে রাখবে এবং ক্লাস শুরু হলে আমাকে দেখাবে। উপরোক্ত দৃশ্যগুলি দেখে তুমি যা বুঝতে পারছো তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বুঝিয়ে লিখো। তিনটি চিত্র আছে, এগুলি দেখে উত্তর লিখবে। তো আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ যাচ্ছি বন্ধুরা, দেখা হবে ইনশাআল্লাহ হয়তো আগামী কোনো ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।